স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সিটি কর্পোরেশন এলাকায় বাস চলায় ভোগান্তি কমেছে, নেমেছে লেগুনাও। বাস চলার সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞ। করোনার নমুনা পরীক্ষার লাইন দীর্ঘ হচ্ছে, নির্দেশনা অমান্য করে রেস্টুরেন্টের ভেতরেই চলছে খাওয়া, বাড়ছে সংক্রমণ ঝুঁকি। নরসিংদীতে এক মাদকসেবী ছুরিকাঘাতে 2 জন নিহত, 1 জন আহত, অভিযুক্তকে পুলিশের সোপর্দ। সালথায় সরকারি স্থাপনায় হামলার ঘটনায় মামলা, 88 জনের নামোল্লেখ সহ আসামি 3 থেকে 4000, 8 জন গ্রেপ্তার। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 5%। IMF এর পূর্বাভাস, আগামী বছর বেড়ে হতে পারে 7.5%। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। লকডাউনের তৃতীয় দিনে সারা দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে বাস চলাচল। এতে ভোগান্তি অনেকটা কমেছে বলে দাবি অফিসগামীদের। তবে বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। লকডাউন ঘোষণার 2 দিনের মাথায় রাজধানীতে চালু হলো গণপরিবহন। অফিসগামীদের ভোগান্তির কথা বিবেচনায় রেখে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকে গুলিস্তান, কাউরান বাজার, ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় বাস চলাচল শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী নেওয়া হয়। তবে নির্ধারিত আসনের 60%-এর বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এছাড়া প্রত্যেক যাত্রীর ওঠানামার সময় জীবাণুনাশক ছিটানোর নির্দেশনাও মানা হয়নি। আমাদের ভাড়ার টাকাটা একটু বেশি নিচ্ছে, যেখানে ভাড়া ছিল 15 টাকা সেখানে তারা 20-30 টাকার মতন ভাড়া নিচ্ছে। যাত্রীর চাপ তো এরকম নাই, কিন্তু হালকা পাতলা মোটামুটি ভালোই আছে। স্প্রে আছে, স্প্রে মারতেছি, আর মাস্ক ছাড়া কোনো যাত্রী আমার গাড়ির ভিতরে উঠাতেছি না। তবে নগরীতে বাস চালু হয় স্বস্তি ফিরেছে অফিসগামীদের মধ্যে। এখন তো যাক ভালোই দেখা যাচ্ছে, বাস চলতেছে, খুব ভালোই লাগতেছে আমাদের। অফিস যদি খোলা থাকে তাহলে আমাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে, এই জন্য আমাদের জন্য একটা সুবিধা হয়েছে। লকডাউনে দোকান ও বাসাবাড়ির কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুররা। মিরপুর 1 নম্বরের লেবার মার্কেটে কাজের অপেক্ষায় থাকতে দেখা যায় শ্রমিকদের। রোজগার বন্ধ হওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। আমাদের কোনো কাম কাজ নাই, আমরা হেল্পার মিস্ত্রি যারা আসি আর যাই, আমাদের সংসার চলতে খুব কষ্ট। সমস্যা, কাজ কাম চলছে না, বাসা ভাড়া দিয়ে পাচ্ছি না। তবে গণপরিবহন চালুর সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন সংক্রামক নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে না মানলে লকডাউনে ইতিবাচক ফল পাওয়া যাবে না। এটি কিন্তু সুইসাইডাল। আমি কেন বলছি যে ধরেন এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন, আপনারা তো ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন হাসপাতালে, আমরা চিকিৎসক হিসেবে সরাসরি সরজমিনে পেশেন্টগুলো দেখছি। তো আলটিমেট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু চরম ভয়ানক এবং অ্যালার্মিং। এখন আমি তো বলবো যে আর মানুষকে আর কতদিন বলবেন যে আতঙ্কিত হবার দরকার নেই, আতঙ্কিত হওয়ার মতো সময় এখন, কারণ হাসপাতালে তো বেডের সংকুলান নেই। এদিকে বাসের পাশাপাশি রাইড শেয়ারিং চালুর দাবিতে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। তবে লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল ঢিলেঢালা। ঢাকার 2 সিটি ছাড়া চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে বাস চলাচল। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনের তৃতীয় দিনে বাস চলাচল শুরুর পর সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর গুলিস্তান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, আপনি সকাল থেকে রাজধানী বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, এই মুহূর্তে আছেন গুলিস্তান এলাকায়, সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, এই মুহূর্তের পরিস্থিতি অনেকখানি আরও সকাল থেকে ঢিলে ঢালা অবস্থা। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ঢাকার এই প্রাণকেন্দ্র অর্থাৎ গুলিস্তান মোড়ে আন্তঃপরিবহন যে বাস সার্ভিসগুলো রয়েছে সেই বাস সার্ভিসে চালু হয়েছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং চিটাগং রোড অভিমুখে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছেন। সকালবেলায় অফিসগামীদের যে চাপটি ছিল, এই এখন বাজে প্রায় দুপুর 2টো, তো যার কারণে এখন সেই চাপটা নেই। তবে 2 ঘন্টা পরে অর্থাৎ বিকেল 4টার পর থেকে আবার অফিস থেকে বাড়ি ফেরাগামীদের
ভিড়ের বা চাপটা আবার তৈরি হবে। তো এর ভিতরে আমরা যেটা জানতে পেরেছি যে গণপরিবহন খুলে গেলে পরেও আশেপাশের যেসব শপিং মলগুলো রয়েছে, কাপড়ের ব্যবসায়ী যারা রয়েছে, তারা সকাল 11টায় গুলিস্তান এলাকায় বিক্ষোভ করেছিল এবং সড়ক অবরোধ করেছিল এবং ধাওয়া পাল্টা ধাওয়া দু গ্রুপের মধ্যে হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। তো এখন এর বাইরে সাধারণ দিনমজুর যারা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন, কারণ আপনারা নিশ্চয় দেখেছেন যে আগের সংবাদে যারা দিনমজুর রয়েছেন তারা বেশ অর্ধারে এবং অনাহারে কাটাচ্ছে, কারণ তাদের প্রতিদিনের আয়ের উপর নির্ভর করে থাকতে হয়। তো এই বিষয়ের উপরে যখন আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তার সাথে কথা বলি, তারা সবসময় একটা বিষয় বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করা যাবে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেখানে কিন্তু বড় রকমের উদাসীনতা। সাধারণ মানুষকে বারবারই বলা হয়েছে যে ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বেরোতে মানা করা হয়েছে। অনির্বাণ, আপনি যেমনটি বলছিলেন যে আন্তনগর বাস সার্ভিস চালু করা হয়েছে, তো এ বিষয়ে কর্তৃপক্ষ কারোর সাথে কথা বলতে পেরেছেন? কি বলছেন তারা? দেখুন, আন্তঃপরিবহন যেটা শহরের ভেতরে, সেই শহরের ভেতরে যেটি বাস সার্ভিস সেটা তো চলছে গতকালকে নির্দেশনা অনুযায়ী। ঢাকার বাইরে নারায়ণগঞ্জেও বাস চলছে এবং সিটি কর্পোরেশনের আওতায় গাজীপুরে রয়েছে, সে গাজীপুরেও কিন্তু বাস সার্ভিস চালু রয়েছে। তো এর বাইরের অন্যান্য জেলার সাথে কিন্তু বাস চলাচল করছে না। তো সেখানে দেখা যায় যে হয়তো কেউ যদি ঢাকার বাইরে কোনো জেলা শহরে যেতে চায়, তারা হয়তো ভেঙে তারা যাচ্ছেন এখনো, কিন্তু বাস সার্ভিসটা চলাচলের কারণে তাদের এই সুযোগ বা এই সুবিধাটা হয়েছে। কিন্তু এরপরেও যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি, সে নজরদারি বড় রকমের উদাসীনতা এবং ঢিলেঢালা ভাব আমরা দেখেছি। সড়কে এবং ফুটপাতে সাধারণ মানুষের ভিতরে যে জনসচেতনতা তৈরি করা দরকার, সেটি মৌখিকভাবে তো তাদের সচেতন করা হচ্ছে, কিন্তু আইন মানার জন্য বাধ্যবাধকতা করার জন্য যে কঠোর হওয়াটা, সে কঠোর হওয়ার বিষয় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণের ভিতরে রেখেছেন। তার কারণ তারা দেখছেন যে এই 7 দিনের ভিতরে আজকে নিয়ে 3 দিন চলে গেল, এর পরের আরও 3 দিন বা 4 দিন রয়েছে, এই সময় তারা আরও কঠোর হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আইন না মানলে সংক্রমণ বিধিমালাতে যে শাস্তির বিধান রয়েছে, সে প্রায় 10,000 টাকার মতো শাস্তির বিধান রয়েছে, সেই আইনের দ্বারা কিন্তু যারা আইন ভাঙবেন তাদেরকে কিন্তু সেই শাস্তির আওতায় আসতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লকডাউনের 3য় দিনের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। 3য় দিনেও দেশের বেশিরভাগ জেলায় নেই লকডাউনের তেমন প্রভাব। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও অনীহা। সরকারি নির্দেশনা অনুযায়ী বাস চলাচল শুরু হয়েছে সিটি কর্পোরেশন এলাকায়। ঝুঁকি থাকলেও বাস চলায় স্বস্তি যাত্রীদের। রাজশাহীতে উপজেলায় চলছে বাস, এদিকে বাস চলার সুযোগে অবাধে চলছে 3 হুইলার। গতকালের নির্দেশনার পর লকডাউনের 3য় দিন সকাল থেকে চট্টগ্রামে চলছে বাস। গত 2 দিন সীমিত বাস চলায় ভোগান্তি ছিল মানুষের, তবে আজ যেন সব স্বাভাবিক। করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও যাত্রীদের মধ্যে ছিল স্বস্তি। মোটামুটি হিসেবে দেখা যাচ্ছে ভালো, কারণ সবাই যাওয়া আসা করতেছে, ফ্যাক্টরি যাচ্ছে। যদি ট্রান্সপোর্ট না চলে তাহলে আমরা যাবো কিভাবে ডিউটিতে? দূর থেকে আসতে কাজ করতে হবে, গাড়ি যদি না চলে আমরা যাইতে পারবো না, কাজ করতে পারবো না। এদিকে কেবল সিটি কর্পোরেশন এলাকাতেই বাস চলাচলের অনুমতি দেওয়া হলেও রাজশাহীতে বাস চলছে উপজেলার গন্তব্যে। সকাল থেকেই শিরোইল বাস টার্মিনাল থেকে বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাস। সারা রাজশাহীতে সিএনজি, হিউম্যান হলার, সাহেব বাজার থেকে আরম্ভ করে রাস্তা, ফুটপাতের উপরে বাজার, দুনিয়ার মানুষ সব কিছুই চলছে, শুধুমাত্র বাস বন্ধ। তো ওনাদের বক্তব্য হচ্ছে যে আমরা করোনায় মরতে রাজি আছি, না খেয়ে মরতে রাজি নাই। গত 2 দিন সংখ্যায় কম হলেও আজ বিভিন্ন জেলায় 3 হুইলার চলেছে অবাধে। কোথাও কোথাও বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে বেশিরভাগ জেলাতেই মানা হচ্ছে না নির্দেশনা। সিটি এলাকা গাড়ি চলতেছে, আমাদের এটা পৌর এলাকা, এখানে অন্য কোনো যানবাহন নাই, এর জন্য আমরা বার হয়েছি। আমাদেরও সুবিধা হোক, পাবলিকেরও সুবিধা হবে। ঢাকাতে, চিটাঙে, এমনকি রানিয়াটও, রাউজানও গাড়ি চলতেছে অরে, কিন্তু আমাদের রাঙামাটিতে কেন এত আইনভাবে কড়াকড়িভাবে, এটা আমরা বুঝতেছি না। কেবল বাস নয়, সব ধরনের গণপরিবহন চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়েছেন বিভিন্ন পরিবহন মালিক শ্রমিকরা। অন্যদিকে আজও সাভার, বেনাপোল সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতির খবর জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে লকডাউন কার্যকরে প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন, আর দোকান বন্ধ রাখার নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কিনা সেখানে? মাঠে নেমেছে, ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে
এবং বিভিন্ন যখন যে রাস্তায় তারা যাচ্ছেন তখন সেই রাস্তায় দোকানের শাটারগুলো পড়ে যাচ্ছে, যখন সেই রাস্তা থেকে বের হয়ে অন্য রাস্তায় যাচ্ছেন এই রাস্তার শাটারগুলো আবার খুলে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়েছি সদর রোডের প্রাণকেন্দ্র। আমরা পরশুদিন এই জায়গাটায় দাঁড়িয়ে যে যখন কথা বলছিলাম তখন কিন্তু এই জায়গাটি ছিল সম্পূর্ণ শুনশান এলাকা। এই সময়টাতেই একেবারে শুনশান এলাকার এখন অন্যান্য দিনের যে অবস্থা থাকে ঠিক সেই অবস্থায় এখন বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন 3 হুইলার যা আছে সব মাঠে নেমে গেছে। দোকানপাট বলতে যেটুকু বোঝা যায় সবগুলোই প্রায় খোলা, শপিং বড় বড় শপিং মল ছাড়া। আর যেটি হচ্ছে যে বাজার ঘাট একেবারে অ্যাভেলেবেল হয়ে রয়েছে। একটি কথা বলে রাখা ভালো যে এখন প্রত্যেকটি রোডের প্রবেশ পথ থেকে শুরু করে বাইরের পথ পর্যন্ত 2 জন করে দোকানের কর্মচারী রেখে দেওয়া হয়েছে। তারা যদি সাংবাদিকের ক্যামেরা দেখে হুইসেল মারে অথবা ইঙ্গিত দিয়ে দেয় সাথে সাথে শাটার গুলো পড়ে যায়। আর যদি আমরা দেখি যে তারা দেখে যে ম্যাজিস্ট্রেট এসছেন বা পুলিশের কোনো গাড়ি অভিযান চালাতে পারে এমন কোনো কিছু তাও ইঙ্গিতে ইশারায় বলে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে তাড়াতাড়ি শাটার গুলো পড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা বলছে যে মানুষের জন্য এত প্রচেষ্টা, যে মানুষের সেই মানুষই আসলে বুঝতে চাইছেন না তারা যে এই লকডাউনটা কতটা কার্যকর। আপনারা দেখুন গত পরশু দিনের হিসেব যদি দেখি তাহলে বরিশাল করোনা লেভেল করোনা আক্রান্তের হার ছিল 21.88, মাত্র একদিন পর গতকাল যেটা যে আমরা হার দেখেছি রাত্রে সেটি ছিল 38.82। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে কি পরিমাণ জাম্প দিচ্ছে, কিন্তু এইটুকু কাউকে বোঝানো যাচ্ছে না এবং এই ভয়াবহতার প্রচারও নেই এবং এই ভয়াবহতাকে উপস্থাপনও করছে না। আমরা বারবার যে কথাটি বলছি যে তারুণ্য বরিশালে একটি ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে, কে কাকে বোঝায়, অর্থাৎ কারো কোনো কিছু মানার অবকাশ নেই, ধৈর্য নেই, ফলে যে যার মতো করে বেড়েছে। প্রশাসন কতক্ষণই বা পারবেন তারা সর্বোচ্চ 4 জন ম্যাজিস্ট্রেটকে এই নগরীকে দিতে পারেন। কিন্তু আপনারা জানেন যে নগরীতে অলিগলি রাস্তা রয়েছে 1952টি, সেক্ষেত্রে একেবারে স্বল্প সংখ্যক পুলিশ যারা রয়েছে সন্ধ্যার পর তাদেরকে মাঝে মধ্যে নামতে দেখি। গতকাল আমরা সন্ধ্যার পরে বরিশাল কাগজে দেখেছি। মুরাদ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লকডাউন পরিস্থিতির আরো খবর জানাতে এবার খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আমরা বরিশালে মুরাদ আহমেদের কাছে যেমনটি দেখছিলাম যে সেখানে লকডাউনের নির্দেশনা একেবারেই মানা হচ্ছে না, খুলনার পরিস্থিতি কেমন দেখছেন? আর বাস সার্ভিস তো চালু হয়েছে, সেখানে এক সিট খালি রেখে যাত্রীরা চলাচল করছেন কিনা? বরিশালে মুরাদ আহমেদ আমাদের সহকর্মী বলছিলেন একই অবস্থা খুলনাতে। যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে যে মানুষের ভিতরে করোনা নিয়ে যে আতঙ্ক বা যে ভয় ছিল সেই ভয়টি কিন্তু গত বছর লকডাউনের পর থেকে কেটে গেছে এবং সেই অবস্থা এখনো বিরাজমান আছে। আমরা এখন নগরীর শিববাড়ি মোড়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে রিকশায়, ইজি বাইকে, মোটর সাইকেলে মানুষ চলাচল করছে, যেখানে মাস্ক পরিধান করা নাই, এমনকি স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেই বিষয়টিও নাই। ঠিক আমার পাশে এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে পিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে, পিসিবির থেকে এখানে টায়ার দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়েছিল মানুষদেরকে দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার পাড়ায় কিন্তু আসলে দেখা যাচ্ছে না। যখনই কোনো প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে তখনই মূলত স্বাস্থ্যবিধিগুলো মানা হচ্ছে, কিন্তু প্রশাসনের গাড়িগুলো আবার যখন চলে যাচ্ছে ঠিক তখন সেই মুহূর্তে আবার যে অবস্থা সেই অবস্থায় চলে আসছে। এবং এর মধ্যে যদি আমি আপনাকে খুলনার করোনা পরিস্থিতি যদি সংক্ষেপে বলতে চাই যে গতকালকে খুলনাতে 50-এর নিচে নমুনা পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে 12টি নমুনা পজিটিভ আসছে। আজকে এখন পর্যন্ত খুলনা মেডিকেলের ডেডিকেটেড যে হাসপাতালটি রয়েছে সেই ডেডিকেটেড হাসপাতালে একজন যশোরের রোগী তিনি মারা গেছেন। আমি যদি আপনাদেরকে আরো একটু দেখাই যে এর মধ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অর্ধেক শাটার খুলে রেখে কিন্তু শিববাড়ির মোড়ের একেবারে শহরের যে প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্রে আপনার দোকানপাটগুলো কিন্তু চালু করা হচ্ছে এবং এই শাটারগুলোর বাইরে একজন লোক আছেন, ভেতরে একজন লোক আছেন। যখনই কোনো প্রশাসনের গাড়ি আসে তখনই এই বাইরের লোকটি শাটারটি নামিয়ে দেন এবং আবার যখন চলে যায় তখন শাটারটি আবার অর্ধেক খুলে তারা তাদের ব্যবসা কার্য পরিচালনা করছেন। প্রশাসনের পক্ষ থেকে যদি এই লকডাউন পরিচালনার ক্ষেত্রে কথা বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে যে আজকে 39টি ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছে, যে মামলায় 30,000-এর অধিক জরিমানা আদায় করা হয়েছে, কিন্তু তারপরও মানুষদেরকে স্বাস্থ্যবিধি ব্যাপারে বা এই যে আপনার যে মাস্ক পরিধানের ব্যাপারে মানুষদেরকে সচেতন করা যাচ্ছে না এবং এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা সেই তৎপরতাটাও। অভিজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
করোনা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন খুলনা থেকে সহকর্মী। করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে নমুনা পরীক্ষা করতে যাওয়া মানুষের ভিড়। রাজধানীর করোনা টেস্টের বুথ ও হাসপাতালের সামনে দেখা গেছে দীর্ঘ লাইনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজধানীর মুগদা হাসপাতালের মূল ফটক থেকে লম্বা লাইন গিয়ে ঠেকেছে সড়কে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্করা। এদিকে সাধারণ মানুষের মধ্যে করোনা সতর্কতা কিছুটা বাড়লেও এখনও অনেকে মাস্ক ছাড়াই চলাচল করছেন। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। লাগতে তো দূরে সরে যাচ্ছে, কিন্তু পারতেছি না তো। তারা আমরা মেনটেন করবো না, এটা তো কর্তৃপক্ষ মেনটেন করবে। আমার একার ইচ্ছা, আমি বলি যে আমি স্বাস্থ্য মেনে চলবো, সেটা তো আমার ইচ্ছা হবে না, সেটা আমাদের সবাইরই মেনে নিতে হবে। করোনার কারণে অন্য রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দুপুরে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মা ও শিশুরা। তিনি বলেন, সংক্রমণের মাত্রা এত বেড়েছে যে রাজধানীর সবগুলো সরকারি বেসরকারি হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। নিজ জেলায় রোগীদের চিকিৎসা নেওয়ার অনুরোধ জানান মন্ত্রী। তাই লকডাউন ও সরকারের 18 দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। অনুষ্ঠানে করোনায় স্বাস্থ্য ও সামাজিক খাতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তার একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশ করা হয়। স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং অনেকে স্বাস্থ্য সেবা সে প্রপারলি পাচ্ছেও না। এটাও যেহেতু অনেক বেশি চাপ, এবং আমি এটাও লক্ষ্য করেছি মা ও শিশুরা এই প্যান্ডেমিকে, এই মহামারীতে আরো বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লকডাউনে সরকারি নির্দেশনা মানছে না রাজধানীর অনেক রেস্টুরেন্ট। শুধু পার্সেল নেয়ার বিধান থাকলেও এখনও রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। সিটি কর্পোরেশন বলছে, যেসব ব্যবসায়ী আদেশ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর মডেল থানার পাশে পুলিশ ক্যাফে। সন্ধ্যা 6টার পরও জমজমাট রেস্তোরাঁটি। করোনা সংক্রমণ ঠেকাতে যেখানে নির্দেশনা শুধু পার্সেল ব্যবস্থার, সেখানে এই হোটেলের ভেতরে বসেই সবাই খাবার খাচ্ছেন। উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। রেস্তোরাঁ ব্যবসায়ীর সাফ কথা, সরকারি নির্দেশনা মানা সম্ভব নয়। দুইটা দোকান থেকে আমি 1 লাখ ভাড়া দিতে পারবো? ওটা তো আমার সম্ভব না ভাড়া দেওয়া। আমাকে তো বল না যে আমি আপনাকে ভাড়া ডিসকাউন্ট করে দিচ্ছি, তাও তো বলে নাই। না, সম্ভব হচ্ছে না। পার্সেলের হারা দিন বেশি 1500-2000 টাকা। তো পার্সেল বেশি কি আমাদের প্রতিদিন পার ডে দোকান ভাড়া 6000 টাকা। তো 2000 বেশি আমরা 6000 দিব কই থেকে? পুলিশ ক্যাফেই যখন নির্দেশনা মানছে না, তখন এই সুযোগ নিয়েছে আশপাশের রেস্টুরেন্টগুলোও। দেখে বোঝার উপায় নেই দেশে করোনা সংক্রমণ বাড়ছে। বলছে পার্সেল বিক্রি করবে, কিন্তু আমি জানি না। আমি এই বিকালে খুলছি, তো আমি বন্ধ করে দেবো। পার্সেল বেচবো না কইছে। আরে ভাই, এখন তো কাস্টমার ফিরান জানা ভাই। ধানমন্ডি, বাংলা মোটর, শ্যামলী সহ রাজধানীর সব এলাকাতে বেশ কিছু রেস্টুরেন্ট খোলা রয়েছে। তবে রেস্টুরেন্ট মালিক সমিতি বলছে, সরকারি আদেশ অমান্যকারীরা তাদের সদস্য নয়। রেস্তোরাঁ মালিক সমিতির যারা সদস্যপদ নিয়েছে বা তালিকাভুক্ত, এর একটি রেস্টুরেন্টও ভিতরে বসে খাওয়ায়নি। কেননা ছোটো ছোটো বিরিয়ানির দোকান আছে রাস্তার উপরে, তারপরে গলির মধ্যে চায়ের দোকান আছে, এবং যারা সমিতির সদস্য না তারাই কিন্তু জিনিসটা মানতেছে না। সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন। চিঠির মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি, কোনো অবস্থাতেই যেন কোনো গাফলতি যাতে তারা না করেন, এবং তারা যদি এখানে কোনো রকম ব্যত্যয় ঘটায়, যদি কোনো রকম তারা যদি গাফলতি করে, তার জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে, এবং এই কোনো ছাড় নেই। করোনাকালীন সময় আপনারা সবাই সাবধান হবেন, জনবসতিতে যাবেন কম, হাট বাজারে যাবেন কম, এবং আপনারা আমার এলাকাতে যারা দোকানপাট খুলে রাখছে তাদের প্রতি আমি কঠোরভাবে অ্যাকশনে যাব। এদিকে লকডাউনের দ্বিতীয় দিনেও সন্ধ্যার পর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও সড়কে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ঢেউয়ে করোনা এসেছে অনেক বেশি প্রাণঘাতী রূপে। তীব্র জ্বর বা কাশি না হলেও 2-3 দিনের মধ্যেই ফুসফুস আক্রান্ত হয়ে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। প্রয়োজন পড়ছে অক্সিজেন ও আইসিইউ এর। এবার করোনা আক্রান্ত 20 ভাগ রোগীকেই হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে, যা গত বছর ছিল মাত্র 5 ভাগ। পরিস্থিতি মোকাবেলায় করোনা চিকিৎসার গাইডলাইন সংশোধনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীতে করোনা চিকিৎসার অন্যতম কেন্দ্র মুগদা মেডিকেল। ভর্তি আছেন ৩৩০ রোগী। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় এদের ৮০ ভাগেরই প্রয়োজন হচ্ছে অক্সিজেন। অথচ গত বছর মাত্র ৩০ ভাগ রোগীকে দিতে হয়েছে অক্সিজেন সাপোর্ট। ঢাকা মেডিকেলে বর্তমানে ভর্তি ৬৮২ রোগীর মধ্যে অক্সিজেন লাগছে ৫৯২ জন বা শতকরা ৮৬ ভাগ রোগীর। ARDS আমরা বলি অথবা ক্রিটিক্যাল ইলনেস বলি, সেপটিক শক বলি, এইসব কন্ডিশনগুলো গত বছর অনেক বেশি পাওয়া যায়নি, কিন্তু এখনকার সময় ক্রিটিক্যাল রোগীগুলোতে এইসব রোগীগুলো অনেক বেশি পাওয়া যাচ্ছে, যাদের আইসিইউ ডিমান্ডটা অনেক বেশি, সেটা কিন্তু গত বছর এত বেশি ছিল না। চিকিৎসকেরা বলছেন, নতুন ধরনের করোনা দ্রুত সংক্রমণ ছড়ায়। খুব কম ক্ষেত্রেই তীব্র জ্বর বা কাশি হয়। শুধু ডায়রিয়া ও পেট ব্যথার লক্ষণ নিয়েও শনাক্ত অনেকে। কিন্তু দ্রুত ফুসফুসে ভাইরাস আক্রান্ত হয়ে দেখা দেয় শ্বাসকষ্ট। হঠাৎ করেই কমে যায় অক্সিজেনের মাত্রা, ব্লাড প্রেশার ও প্লাটিলেট। আগে আক্রান্ত হওয়ার ৭ দিন পরে জটিলতা দেখা দিলেও এখন ২-৩ দিনেই মারাত্মক রূপ নিচ্ছে করোনা। ৩-৪ দিনের মধ্যেই ভাইরেমিয়া হচ্ছে এবং সরাসরি গিয়ে লাংসকে অ্যাটাক করছে। আর লাংসে যদি আপনার কনসোলিডেশন বা নিউমোনিয়া হয়ে যায়, তাহলে অক্সিজেন নেওয়ার তো ক্যাপাসিটি কমে যাবে। তার মানে মূল উপসর্গটাই এখন হচ্ছে শ্বাসকষ্ট। 20% মতো পেশেন্টের মিনিমাম হসপিটাল অ্যাডমিশন লাগছে। গত বছর করোনায় মৃতদের বেশিরভাগই ছিলেন ৬৫ বছরের বেশি বয়সী। এবার তরুণরাও ভুগছে জটিলতায়। সাধারণত করোনায় শিশুরা কম আক্রান্ত হলেও রোববার মৃতদের তালিকায় ছিল ২ শিশু। পরিস্থিতি সামলাতে করোনা চিকিৎসার গাইডলাইন সংশোধন করছে স্বাস্থ্য অধিদপ্তর। যে গাইডলাইনের উপরে ভিত্তি করে এতদিন চিকিৎসা প্রদান করা হয়েছে, সেটিকে আমরা হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এই সপ্তাহের মধ্যে এটিকে একেবারে আপডেট করে দিব। করোনায় প্রাণ বাঁচাতে সবচেয়ে বড় চিকিৎসা অক্সিজেন। চাহিদার তুলনায় রাজধানীর হাসপাতালগুলোতে কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা কম। ঢাকার বাইরের অনেক জেলায় এখনও নেই হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা থেকে সেরে ওঠা মানুষদের ১/৩ মানসিক রোগে ভুগছেন, এমনটা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেট সাইকিয়াট্রি। মঙ্গলবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনাজয়ী অনেকেই ভোগেন স্নায়ু রোগেও। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও নানামুখী জটিলতায় ভুগছেন মানুষ। করোনাকালীন ট্রমা থেকে দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ছেন অনেকে। ৬ মাসের মধ্যে যারা করোনামুক্ত হয়ে উঠেছেন এমন অনেকেই ভুগছেন মানসিক সমস্যায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, করোনা থেকে সুস্থ হওয়া প্রতি ৩ জনের মধ্যে ১ জন ভুগছেন স্নায়বিক ও মানসিক নানা জটিলতায়। করোনা থেকে সেরে উঠেছেন এমন প্রায় ২.৫ লাখ মানুষের ওপর চালানো গবেষণায় আরও দেখা যায়, তাদের ৩৪% অবসাদ, ডিমেনশিয়া, সাইকোসিসজনিত সমস্যায় ভুগছেন। গবেষকরা জানান, গবেষণায় অংশ নেয়া ১৮ ভাগ ব্যক্তি মুড ডিসঅর্ডারে ভুগছেন। যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে এসব মানসিক সমস্যা বেশি প্রকট বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে যারা ঘরে চিকিৎসা নিয়েছেন তাদের ক্ষেত্রেও এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীতে এক মাদকসেবী ছুরিকাঘাতে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সকাল ৯টার দিকে নজরপুর ইউনিয়নের ছগড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের ফরহাদ মিয়া ও আলী আকবর। এ ঘটনায় অভিযুক্ত মাদকসেবী ইউনুস আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে লোকজন। এলাকাবাসী জানিয়েছে, সকালে ফরহাদ মিয়া ও আলী আকবর জমিতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামে চিহ্নিত মাদকসেবী ইউনুস আলী ছুরি নিয়ে তাদের উপর হামলা চালায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। সেচ পাম্প চালক সেন্টু মিয়া তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, জানমালের ক্ষতি করার অভিযোগ। করোনায় চলে গেলেন ২১শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। সংস্কৃতি অঙ্গনে শোক। ফরিদপুরের সালথায় সরকারি স্থাপনায় হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সালথা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৮৮ জনের নাম উল্লেখ সহ আরও ৩ থেকে ৪ হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়।
ওই ঘটনায় এ পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সালথার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। হামলায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় সালথায় স্থানীয় প্রশাসনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে নিহত হন একজন। গুজব রটিয়ে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হেফাজত ইসলামের কর্মীদের হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মহিবুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতরাত 1টার দিকে নগরের একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত মহিবুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। রাঙ্গুনিয়া থানার ওসি জানিয়েছেন, হেফাজত নেতা মামুনুল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হবার পর রাঙ্গুনিয়ায় কোদালায় মিছিল বের করে হেফাজত ইসলাম ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের হামলায় আহত হন 3 জন। এদের মধ্যে গুরুতর আহত মহিবুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান। এ ঘটনায় ইতিমধ্যে 64 জনের নাম উল্লেখ করে মোট 214 জনকে আসামি করে 2টি মামলা দায়ের করা হয়েছে। না, এটা দেশের মানুষ সবাই চিনে, সবাই চিনার পরও একে ইচ্ছে এবং ষড়যন্ত্রমূলকভাবে একে মেরে ফেলার উদ্দেশ্য ওকে মেরেই ফেলছে। আমার বোনের জামাকে যারা মারছে 3 জন, এর আমি সুষ্ঠু বিচার চাই, তারা ফাঁসি গিয়া যায়। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে লঞ্চডুবির ঘটনায় জানমালের ক্ষতি ও বেপরোয়া গতিতে জাহাজ চালানোর অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বন্দর থানায় মামলাটি দায়ের করে বিআইডব্লিউটিএ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লঞ্চডুবিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় মঙ্গলবার রাতে বিআইডব্লিউটিএর উপপরিচালক বাবুলাল বদ্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত রোববার বিকেলে বেপরোয়া গতির একটি কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষার কয়লা ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় একটি লঞ্চ। এতে অন্তত 34 জনের মৃত্যু হয়। একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের ছায়া নেমেছে সংস্কৃতি অঙ্গনে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 1 এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি হন ইন্দ্রমোহন রাজবংশী। লোকগানের জনপ্রিয় শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী 71-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন। মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে গান গাইতেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতেন লোকগান। 1000-এরও বেশি কবির লেখা কয়েক লাখ গান সংগ্রহ করেছেন ইন্দ্রমোহন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2018 সালে 21শে পদক লাভ করেন তিনি। ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, শাড়ি, মসজিদি গানের জন্য শ্রোতাদের ভালোবাসা অর্জন করেন ইন্দ্রমোহন রাজবংশী। চলতি অর্থবছর দেশের মোট জিডিপির প্রবৃদ্ধি 5% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এছাড়া আগামী অর্থবছরে বেড়ে 7.5% হতে পারে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। করোনায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে, যার মধ্যে দেশের অর্থনীতি সচল রাখা অন্যতম। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটির দাবি, করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে বর্তমানে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে। IMF-এর পূর্বাভাসে 2021 সালে বাংলাদেশের প্রবৃদ্ধি 5% হলেও 2022 সালে বাংলাদেশের জিডিপি আরও বেড়ে শক্তিশালী হবে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তবে কিছু চ্যালেঞ্জের কথাও বলেছে সংস্থাটি। এর মধ্যে প্রধান হলো উন্নয়নশীল দেশগুলোতে একই সময়ে বা সমানভাবে করোনা টিকার কার্যক্রম শুরু করতে না পারা। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার বাড়তে থাকা অর্থনীতির জন্য শঙ্কার বিষয়। এক্ষেত্রে সরকারকেই কার্যকর ভূমিকা নিতে হবে। নতুন ভ্যারিয়েন্টের যে কোভিড আমরা দেখতে পাচ্ছি, সেটিকে সীমিত রাখার ক্ষেত্রে সরকার কত কার্যকর ভূমিকা কত সীমিত সময়ের জন্য দিতে পারেন এবং তার মাধ্যমে সীমিত অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে আবার নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ড ঘুরে দাঁড়ানো যায়। চলতি অর্থবছরে বাংলাদেশ 8.2% হারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং গত অর্থবছরে প্রবৃদ্ধি হয় 5.2%। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভাসানটিকে কার্টুনে পাওয়া মরদেহটি দেহ ব্যবসায়ী নাজমা বেগমের। পুলিশ বলছে 31 মার্চ একটি প্রতিষ্ঠানের ডেলিভারি বয় রিপন তাকে নিয়ে যায়। পরে সেই নারী 1.5 লাখ টাকা দাবি করে পুলিশে জানানোর হুমকি দেয়। এক পর্যায়ে রিপন উত্তেজিত হয়ে নাজমাকে হত্যা করে কার্টুনে ভরে রাস্তায় ফেলে যায়। একটি মোবাইল নম্বরের সূত্র ধরে হত্যার রহস্য উদ্ঘাটন করে পুলিশ। 1 এপ্রিল ভোর 6:30 রাজধানীর ভাসানটেকের ঢাকা ডেন্টাল কলেজের জরুরি বিভাগের সামনে একটি কার্টন পড়ে থাকতে দেখে পরিচ্ছন্নতা কর্মীরা। সেটি খুলে দেখতে পায় একটি নারীর মরদেহ। তারাই খবর দেয় পুলিশকে। মানে কার্টুন দেখছে, কার্টুন নিয়ে বাঙালি দোকানে বিক্রি করবে, তখন এই পোলাপান কার্টুন আঙ্গাইতে পারতেছে না, তখন ব্লেড দিয়ে কাইটা প্রথমেই দেখা যায় চুল, একটা মহিলার কস্টিপ দিয়ে মুখ পেছানো। ময়না তদন্তে মরদেহ পাঠানো হয় হাসপাতালে। ফিঙ্গারপ্রিন্ট দেখে বের হয় পরিচয়। নিহত নারী নাজমা বেগম থাকেন রূপনগরের ঝিলপাড়ে। মরদেহ শনাক্ত করে হত্যা মামলা করেন নাজমার মা। ওই নারীর শরীরে নেই আঘাতের চিহ্ন, নেই ধর্ষণের কোনো আলামতও। একমাত্র ক্লু কার্টনের একটি মোবাইল নম্বর। তদন্তে পাওয়া যায় ওই নম্বরধারী এশিয়া স্কাই শপ অনলাইনের মালিক ফিরোজ আল আনাম। জিজ্ঞাসাবাদে তিনি জানান ওই দিন অফিসে ছিল ডেলিভারি বয় রিপন। সিসিটিভি ফুটেজে দেখা যায় 31 মার্চ রাত 9টার পর নাজমা ও রিপন ওই অফিসে ঢুকছেন। প্রায় 1 ঘন্টা পর রিপন একা বের হয়ে আসেন। এরপর একটি রিকশা ডেকে আবারও অফিসে ঢোকেন। কিছুক্ষণ পর একটি কার্টন কাঁধে নিয়ে রিকশায় তুলে বের হয়ে যান। কাজীপাড়া থেকে মরদেহটি নিয়ে ফেলা হয় ভাসানটেকে। ও কিন্তু কার্টুনে করেই বিভিন্ন প্রোডাক্ট সেল করে। তো ওইটা কেউ যখন ঘটনা সে ঘটায় ফেলছে, মেরে ফেলছে শ্বাসরোধ করে, তখন সে চিন্তা করছে এটা, আর তখন তার মাথার মধ্যে ওই যেহেতু এই কার্টুন করার বা প্যাকেট করার যে তার অভিজ্ঞতা, এটা সেখানে সে কাজে লাগাইছে। পরে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট থেকে গ্রেপ্তার করা হয় রিপনকে। পুলিশ বলছে ওই দিন মিরপুর 10 নম্বরে ডেলিভারি দিয়ে ফেরার সময় নাজমাকে নিয়ে অফিসে ঢোকেন রিপন। পরে 1.5 লাখ টাকা দাবি করে নাজমা। এতেই উত্তেজিত হয়ে নাজমাকে হত্যা করে রিপন। কার্টুনটাই কিন্তু একটা প্রতিষ্ঠানের লোগো থাকে, একটা নাম্বার থাকে। আমরা ওই সূত্র ধরে কিন্তু আমরা এগোনের কারণে আমরা কিন্তু এই যে সফলতা লাভ করছি। এ ঘটনায় রিপন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা বিসিক শিল্পনগরীর একটি কারখানায় এসি বিস্ফোরণে 3 শ্রমিক আহত হয়েছেন। সকাল 10:30টায় বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস নামের কারখানায় এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ও প্ল্যান ম্যানেজার সুমন চন্দ্র দত্ত জানিয়েছেন, হঠাৎ কারখানার 2য় তলার প্যাকেজিং স্টোরে একসঙ্গে 3টি এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দেয়াল ভেঙে এসি 3টি বাইরে ছড়িয়ে পড়ে। এ সময় 2য় তলায় থাকা কারখানার 3 কর্মী আলামিন, সন্ধ্যা রানী ও শামিমা আক্তার আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। একটা দুর্ঘটনা ঘটেছে, সাথে সাথে আমাদের 3টে ইউনিট আমরা নিয়ে আসি এবং প্রশাসন সহ সবাই এখানে আসছে। আসার পরে আমরা উপরে ওঠার পরে দেখা গেল যে সেখানে বড় ধরনের মানে বিল্ডিং পুরাটা ক্লাপস হয়ে গেছে একদম। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় এবার সারা দেশের সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছেন পাবনা শিক্ষার্থী মিশরী মুনমুন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া 48,975 জনের মধ্যে তিনি শীর্ষস্থান অর্জন করেন। সাধারণ দরিদ্র পরিবারে গড়ে ওঠা মুনমুন মেধা, পরিশ্রম আর নিষ্ঠার কারণে তার এই সাফল্য বলে মনে করছেন স্থানীয়রা। পাবনা শহরতলির রাধানগর নারায়ণপুর মহল্লার আব্দুল কায়ুম ও মুসলিমা খাতুন দম্পতির মেয়ে মিশরী মুনমুন 3 সন্তানের মধ্যে সবার ছোট। পড়াশোনায় মনোযোগী ও অত্যন্ত মেধাবী ছোটবেলা থেকেই। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার ধ্যানজ্ঞান। 2020-21 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় 1,16,856 জন পরীক্ষার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান লাভ করে মুনমুন। তার প্রাপ্ত নম্বর 287.25। ভালোভাবে একজন ডাক্তার হয়ে যাতে মানুষের সাথে কাছাকাছি দাঁড়াতে পারি, তাদের সাথে যাতে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করতে পারি, সেইটার সাথে দেশের যাতে বৃহত্তর স্বার্থে আমি কিছু করতে পারি, এইটা আমার আসলে একটা চেষ্টা থাকবে। মুনমুনের বাবা আব্দুল কায়ুম স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির শ্রমিক ও মা গৃহিণী। তার বড় বোন একজন চিকিৎসক এবং মেজ বোন পাবনা এডওয়ার্ড কলেজের রসায়নের শিক্ষার্থী। মুনমুনের এই কৃতিত্বে গর্বিত তার পরিবার ও স্বজনরা। সবার জন্য, মানুষের জন্য কিছু একটা করুক ও বড় কিছু আল্লাহকে দান করুক, বড় একটা কিছু করুক। তো আমি সবার কাছেই দোয়া চাই। আল্লাহ তাআলা দান করছে, তাই আমি আজ
মেয়ের জন্য গর্বিত। অনেক ধন্য মনে করতেছি যে আমার এলাকা থেকে, আমার পাড়া থেকে একটা মেয়ে বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষাতে সে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম স্থান অধিকার করেছে। সাধারণ পরিবারে বেড়ে ওঠা মুনমুনের এমন সাফল্য অন্য শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে মনে করছেন তার শিক্ষকরা। আমরা গর্বিত। আমি ওকে তো তাৎক্ষণিক খবর পেয়ে মানে ওর বাবা মা সুসম্মান করে আমি জানিয়েছি এবং বৃত্তি পাবে, তারপরে আর্থিক সহায়তা পাবে। মুনমুন 2018 সালে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পাবনা এডওয়ার্ড কলেজ থেকে 2020 সালে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের হিসেবে প্রায় 26,000 হেক্টর হলেও অনেক বেশি বলে দাবি কৃষকদের। হঠাৎ ঝড়ে ফসল নষ্ট হয়ে যাওয়ায় সর্বশান্ত অনেক কৃষক। এ অবস্থায় সহায়তার হাত বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। রোববার বিকেলেও বোরো ধান খেতে সবুজ সতেজতা দেখে বাড়ি ফিরেছেন কিশোরগঞ্জের হাওরের কৃষকেরা। তবে সন্ধ্যায় কয়েক ঘন্টার কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ মাঠের বোরো ধান। কষ্টে বোনা ফসল অল্প কিছুদিন পরই সোনালী রং ধারণের কথা। এমন সময় সবুজ ধানের গাছ ধূসর হয়ে পড়ায় হতাশ কৃষক। কিছু নাই জমির মাঝে, সহলায়া দিহি জমি সব পুড়ে গেছে গা। আমরা 100 টাকা ধান নেওয়ার মতো ক্ষমতা নাই, সব কেয়ার হয়ে গেছে গা। আমাদের কৃষক আমরা কি কায়ে বাঁচবো? আমাদের হাওরের পর হাওর সব একেবারে পুড়ে গেছে। কোনো ধান কোনো কৃষকে যে বাইত নিবে এরকম কোনো আশা নাই। কৃষি বিভাগের তথ্য মতে পরাগায়ন পর্যায়ে 35 ডিগ্রির বেশি তাপমাত্রা হলেই নষ্ট হয়ে যায় ধান। ঝড়ের সময় অতিরিক্ত তাপমাত্রায় প্রচণ্ড বেগে বাতাস বয়ে যাওয়ায় জেলার 13টি উপজেলায় 25,895 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে জানিয়েছে জেলা কৃষি অফিস। শুষ্ক বাতাসের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে শীষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারকে অবহিত করলে সরকার যদি ক্ষতিপূরণ দিতে চায়, পুনর্বাসন করতে চায়, নিঃসন্দেহে হয়তোবা এটা বিবেচনা নিতে পারে। এবার জেলায় 1,66,950 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,11,580 মেট্রিক টন চাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতিহীন সংবাদ দুপুরে আরও যা যা থাকছে। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরও 5 জন নিহত, সরাসরি গুলির অভিযোগ। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগেই আজ আরেক ফাইনাল। শেষ 8-এ মুখোমুখি গেল আসরের 2 ফাইনালিস্ট বায়ার্ন পিএসজি। বিশ্বে একদিনে করোনায় মারা গেছে 11,800-র বেশি মানুষ। এর মধ্যে শুধু ব্রাজিলেই প্রাণহানি 4,200 জনের বেশি। বিশ্বে 24 ঘন্টায় নতুন শনাক্ত 5,76,000, যার মধ্যে ভারতে মিলেছে সর্বোচ্চ 1,15,000 রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 28,86,000 ছাড়ালো, আর মোট আক্রান্ত 13,30,00,000-এর বেশি। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। একদিনে মারা গেছে 4,200-র বেশি মানুষ। নতুন রোগী মিলেছে 82,000। করোনা ভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক স্ট্রেইন বা ধরনের কারণে হু হু করে বাড়ছে সংক্রমণ। দেখা দিয়েছে হাসপাতালে শয্যা সংকট। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যাবে লাতিন আমেরিকার এই দেশটি। এখন পর্যন্ত 3,37,000 মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। তবে বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা আরও অনেক বেশি। এদিকে ভারতে ভয়াবহ রূপ নিচ্ছে করোনার নতুন ধরন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। 1,15,000 মানুষের দেহে ভাইরাস পাওয়া গেছে। সর্বোচ্চ রোগী পাওয়া গেছে মহারাষ্ট্রে। দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে টিকাদান কর্মসূচি শুরুর পর একদিনে সবচেয়ে বেশি 43 লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন ভারতে। আর্জেন্টিনায় শুরু হয়েছে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ। 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর স্কুল কলেজ খুলেছে এল সালভাদোরে। এদিকে ভারতের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে মেক্সিকো সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নির্বাচন পিছিয়েছে চিলি সরকার। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে একদিনে 889 জন মারা গেছে।
রোগী পাওয়া গেছে ৬১,০০০। নিউ ইয়র্কে তরুণ রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ শিথিল হচ্ছে না বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের জান্তা সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি ক্যাম্পে গণতন্ত্রকামীরা জড়ো হলে তাদের উপর সরাসরি গুলি চালায় পুলিশ। এ সময় হতাহতের এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইগাং অঞ্চলে ওই ক্যাম্পে গুলি চালানোর পর আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা ৫ জন নিহতের কথা জানালেও এ ঘটনায় ঠিক কতজন মারা গেছে সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এদিকে মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে বলে সতর্ক করেছে রাশিয়া। এ পর্যন্ত মিয়ানমারের সেনা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ৫৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মিয়ানমারের বর্তমান কর্তৃপক্ষকে হুমকি, চাপ দেয়া, এমনকি নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা নিরর্থক এবং খুবই বিপজ্জনক হবে বলে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে। আরও ২ মেয়াদ ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত একটি আইনে সোমবার সই করেন তিনি। এতে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পেতে পারেন পুতিন। ২০৩৬ সালে তার বয়স হবে ৮৩ বছর। বর্তমানে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ৬৯ বয়সী পুতিন। তার এই মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। গত মাসে রাশিয়ান পার্লামেন্টের নিম্ন ও উচ্চ কক্ষে প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত আইনটি পাশ হয়। নতুন আইন অনুযায়ী প্রেসিডেন্ট প্রার্থীর বয়স ন্যূনতম ৩৫ বছর হতে হবে। রাশিয়ার জন্ম, বেড়ে ওঠা ও অন্তত ২৫ বছর দেশটিতে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে। নতুন আইনে প্রেসিডেন্ট থাকার মেয়াদও বাড়িয়ে ৬ বছর করা হয়েছে। করোনাকালেও বিশ্বে বিলিয়নিয়ার হয়েছেন ৬৬০ জন। এতে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়ালো ২,৭৫৫ জনে। তাদের মোট সম্পদের পরিমাণ ১৩,১০,০০০ কোটি মার্কিন ডলার। মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত বিলিয়নিয়ারদের হালনাগাদ তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ফোর্বস জানিয়েছে, মূলত শেয়ার বাজারের চাঙ্গা অবস্থান ও ক্রিপ্টোকারেন্সির উচ্চ মূল্য বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ার অন্যতম কারণ। এই তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষে রয়েছেন মার্কিন ধনকুবের জেফ বেজোস। আমাজনের মালিক বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন ডলার। বেজোসের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্ক। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন ফ্রান্সের ব্যবসায়ী বার্নার্ড এবং মাইক্রোসফট প্রধান বিল গেটস। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভারোত্তোলনে নতুন রেকর্ড গড়লেন মাবিয়া আক্তার সীমান্ত। নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণীতে স্ম্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কে নিজের রেকর্ডে ভেঙেছেন তিনি। এবারের আসরে শুরু থেকে আগ্রহের কেন্দ্রে ছিলেন মাবিয়া। মূল লড়াইয়েও ভালো করলেন বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক। ময়মনসিংহ জেলা জিমনেশিয়ামে মোট ১৮১ কেজি ওজন তুলেছেন এসএ গেমসে ২ বারের স্বর্ণজয়ী। এর মধ্যে স্ন্যাচ ৮০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি ওজন তুলেছেন। ২০১৮ সালে ১৭৯ কেজি ভারোত্তোলনের রেকর্ডও ছিল তার দখলে। এবারের আসরে ২ কেজি বেশি তুললেন মাবিয়া। এই ইভেন্টে রূপা জিতেছেন সেনাবাহিনীর মিলা আক্তার। ১১৬ কেজি নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সিপাহীবাগ যুব সংঘের লাবণী আক্তার। ৫৬ বছর বয়সে সবাইকে তাক লাগিয়ে ব্রোঞ্জ জিতলেন জাকির হোসেন। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তায়কোয়ান্দোতে এই কীর্তি দিনাজপুরে স্কুল শিক্ষকের। নিয়মিত অনুশীলন আর পরিশ্রম যে কোনো বয়সী যে সাফল্য এনে দিতে পারে তারই উদাহরণ তৈরি করেছেন জাকির। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে সাদা চুল দাড়িওয়ালা জাকির হোসেনের দিকে সবার নজর। বয়স ৫৬, কিন্তু আর সবার চেয়েই যেন অনেক তরুণ। এসেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তাইকোয়ান্দোর ৩২ ঊর্ধ্ব ইভেন্টে অংশ নিতে। দিনাজপুর থেকে আসা জাকির হোসেন শুধু অংশই নেননি, সবাইকে তাক লাগিয়ে ৬.৭০ স্কোর করে জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রমাণ করেছেন নিয়মিত অনুশীলন আর মনের জোরে যে কোনো বাধাই পেরোনো সম্ভব। আমার বয়স অ্যাকচুয়ালি বয়স 56 বছর, বাট অ্যাকর্ডিং টু আমার বার্থডে হলো 52 বছর। বাট আমার ভিউ হলো সুস্থ থাকবো, সবল থাকবো, হেলদি থাকবো, স্ট্রং থাকবো, নিরোগ থাকবো, ডিজিজ ফ্রম ফ্রি থাকবো এবং কর্মক্ষম থাকবো। পেশায় গণিতের শিক্ষক জাকির হোসেন ২০০৯ সাল থেকে খেলছেন তাইকোয়ান্দো। ২০১১ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে পদকও জিতেছিলেন। মাঝে ৭ বছরের বিরতির পর আবারও ফিরেছেন চেনা জগতে। বিগত ২৭ বছর ধরে কর্মরত আছি
এখানে আমার স্কুল ম্যানেজিং কমিটি এবং আমার সহকর্মী বা হেড টিচার সবাই এটাকে ভালো পজিটিভিটি নেয়নি প্রথম অবস্থায়। আমার পরিবার প্রথম অবস্থায় নেগেটিভিটি নিয়েছিল, কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে আসলে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট এবং এটা আমাদের জরুরি। ৭১-এর মুক্তিযুদ্ধ আর পরবর্তীতে ডাকাত দল থেকে আত্মরক্ষার লড়াই থেকেই তাইকোয়ান্দো শেখার অনুপ্রেরণা পেয়েছেন জাকির। জানিয়ে রাখলেন আজীবন তাইকোয়ান্দোর অনুশীলন চালিয়ে যেতে চান। আমার তো খেয়াল হয় যে আমি আজীবন এটাকে যে প্র্যাকটিস করতে পারবো। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2017-তে শ্রীলঙ্কা সফরে ১৭তম টেস্টে খেলতে না পারার হতাশা এখনও পোড়ায়। সাদা পোশাকে ব্রাত্য মাহমুদুল্লাহ আবারও লঙ্কা সফরেই ফেরার অপেক্ষায়। ফিটনেস ঠিক থাকলে 2 টেস্টের দলে জায়গা করে নেবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সাকিবের শূন্যতায় মাহমুদুল্লাহতে সমাধান খুঁজছে বিসিবি। সাকিবহীন টেস্ট দলে বড় শূন্যতা, সেটা পূরণে সবশেষ এক্সপেরিমেন্টে পুরোপুরি ব্যর্থ সৌম্য। উইন্ডিজ থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে সাদা পোশাকে ফেরানোর বার্তা দিয়েছে আগেই। দেখেন, আমি আপনাকে বলি, যখন নাকি সাকিব শুনলাম ইনজুর্ড, তখন ওখানটায় একটা রিপ্লেসমেন্ট লাগবে। তখন ওখানে এক এক করে অনেকগুলো নাম বলা হয়েছিল, 4টা না 5টা। একটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার 1। কিন্তু মাহমুদুল্লাহর গত 4 টেস্টের পরিসংখ্যানে তো আস্থা হারিয়েছিল ম্যানেজমেন্ট। ভারত পাকিস্তানে তার নড়বড়ে ব্যাটিং ভিন্নভাবে ভাবতে বাধ্য করে কোচিং স্টাফকে। বাদ পড়েন ডমিঙ্গোর পরিকল্পনা থেকে। আবারও ফিরতে যাচ্ছেন টেস্ট দলে, এমন এক সফরে যেখানে লাল বলের সিরিজে সবশেষ অভিজ্ঞতায় তিক্ততায় ভরা। 2017-তে গল টেস্ট খেলে বাদ পড়েন মাহমুদুল্লাহ। ১৭তম টেস্টের জন্য তাকে ছেটে ফেলেন হাতুরু সিং। হাতুরু অধ্যায় শেষে মাহমুদুল্লাহ ফিরে আসেন। পরের 16 টেস্টে সমান 3 সেঞ্চুরি 50ও হাঁকিয়েছেন, কিন্তু ধারাবাহিকতার বড্ড অভাব তার ব্যাটিংয়ে। 3 টেস্ট আর 1 বছরের বেশি সময় পর আবারও টেস্ট খেলার অপেক্ষা মাহমুদুল্লাহর। নিউজিল্যান্ড থেকে চোট বয়ে এনেছেন, ফিটনেসই এখন চিন্তার কারণ। তাছাড়া ম্যানেজমেন্ট অভিজ্ঞ সদস্যে আস্থা রাখতে চায়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে গেল আসরের 2 ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি এবার শেষ 8-এ মুখোমুখি। নেইমার এমবাপেকে ঠেকাতে পুরনো কৌশলেই আস্থা বায়ার্নের। অন্যদিকে পচেতিনোর অধীনে অসাধ্য সাধনের চেষ্টা পিএসজির। আরেক ম্যাচে এফসি পোর্তোর চ্যালেঞ্জ চেলসি। 2টি ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। পিএসজির শিরোপা অন্বেষণ অব্যাহত। বার্সেলোনা বদলা পারিসিয়ানদের অনুপ্রেরণা। ফাইনালের আগে আরেক ফাইনাল, পিএসজি বায়ার্ন দ্বৈরথ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছে চেনা রূপে। গেলবারের হতাশা ভুলতে পারবে কি পিএসজি, নাকি শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে যাবে বায়ার্ন? পিএসজির কঠিন পরীক্ষায় দলের গোলমেশিন লেভারডোভস্কি না থাকা বায়ার্নের অস্বস্তি। ফ্লিকের চিন্তা বাড়িয়েছে করোনা পজিটিভ জ্ঞানাব্রির অনিশ্চয়তা। ফ্রন্টলাইনে বাড়তি দায়িত্ব থাকবে মুলারের উপর। নতুন কোচ নিয়ে পিএসজি এখন নতুন এক দল। প্রতিপক্ষের রক্ষণ দৃঢ়। ওদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ব্যবধান করে দিতে হবে। নেইমারের ফেরা শক্তি বাড়িয়েছে পিএসজির। বড় মঞ্চে এমবাপে নেইমার জুটিতে সাফল্য নির্ভর করছে ফ্রেঞ্চ ক্লাবটির। প্রতিশোধের আদলে অধরা শিরোপা স্বপ্ন বাস্তবের সুযোগ নেইমারদের। এবার খেলা 2 লেগের, প্রেক্ষাপট ভিন্ন। খেলায় প্রতিশোধ আছে। বায়ার্ন বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। ওদের হারানো বড় চ্যালেঞ্জের, তবে আমরা প্রস্তুত। ভ্রমণ নিষেধাজ্ঞায় পোর্তো চেলসি দ্বৈরথ হবে স্পেনে। সবশেষ ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা চেলসির অস্বস্তি। ফিট আছেন ক্রিস্টিয়ান পুলিসিচ, মাঠে ফেরার অপেক্ষায় এনগোলো কান্তে। হেড টু হেডে ইংলিশ জায়ান্টদের দাপট। 8 ম্যাচে 5 জয় পেয়েছে থমাস টুকেলের দল। ইউভেন্টাসকে হতাশায় ডুবিয়ে আত্মবিশ্বাসী পোর্তো। 7 বছরের সেমি জুজু কাটাতে বদ্ধপরিকর চেলসি। লাভ লুজদের হারিয়ে আরেকটি অঘটনের জন্ম দিতে পারবে কি পোর্তো? মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।